আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখানেই আছেন আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তীব্র গরমে। এই তীব্র গরমের মধ্যে আসলে কারোরই ভালো থাকার কথা না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া। আর আমি সকালে নাস্তা বানাচ্ছিলাম যেহেতু ছেলেদের স্কুল খোলা আর এটা আমার ২ দিন আগের একটা ভিডিও ব্লগ। তো ছেলেরা স্কুলে চলে যাবে তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। আর ছোট ছেলে বারবারই বলছিল আলু পরোটা খাবে, আলু পরোটা খাবে। তো সকালের নাস্তায় আলু পরোটাই বানালাম সবার জন্য। তো আমি আলু পরোটাটা আগেই সবকিছু রেডি করে রেখেছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। যদি এইভাবে পরোটাটা একটু চেপে বড় করে নেওয়া হয় তাহলে আলু পরোটার ভিতরে যে আলুটা থাকে এটা বের হয় না। তো আমি সবসময় এভাবেই করি। দেখা যায় যদি সাথে এভাবে করে ফেলি তখন আলুটা বের হয়ে যায়। তো আমি ভিতরে আলুটা দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেই ২০-২৫ মিনিটের মতো বা আরও কম সময়ও রাখি। তো এভাবে রাখলে দেখা যায় আলু পরোটার ভিতরে যে আলুটা একদমই বের হয় না। সুন্দর মানে পুরির মতো ফুলে ওঠে আলু পরোটাটা। আমি আলু পরোটা একদিকে বানাচ্ছিলাম, আরেকদিকে বাছছিলাম। যেহেতু ছেলেরা স্কুলে যাবে, তাড়াহুড়াও আছে, তো একসাথে সবগুলা ভেজে নিচ্ছিলাম। ২ চুলায় ২ টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এই ২ ফ্রাই প্যানে একসাথে ভেজে নিচ্ছি। আর আমার এই পাশের যে ফ্রাই প্যানটা, এটা আসলে কিনেছিলাম এই রুটি ভাজার জন্য বা আ এই ভাজাভাজি করার জন্যই। কিন্তু এই ফ্রাই প্যানটা গোলাপি কালারের মতো ছিল। কিন্তু এখন একদম এরকম কালো হয়ে যাচ্ছে, বিশ্রী হয়ে যাচ্ছে। এটাকে কোনোভাবেই আমি এরকম রাখতে পারছি না। আর এপাশে যে ফ্রাই প্যানটা আছে এটাও আমার সেম কালারের ছিল। কিন্তু এটা এরকম কালো হয়ে গেছে, গ্রানাইটের ছিল। আসলে কেন কালো হয়ে যায় ঠিক জানি না। তবে খুব শখ করে কিনি কিন্তু পরে মনটা খারাপ হয়ে যায়। আমার এখানে আলু পরোটাগুলা বানানো হয়ে গিয়েছে। তো এগুলো আমি কেটে নিচ্ছি। তো পিজ্জা যেভাবে কাটি তো সেভাবেই কেটে নিচ্ছি। যদিও আলু পরোটাগুলা খাওয়া হয়নি। কারণ এত গরমের মধ্যে এ ধরনের খাবারগুলা দেখা যায় খুব বেশি ভালো লাগে না। বড় ২ ছেলে ২ পিস করে খেয়ে স্কুলে চলে গিয়েছে। ছোট ছেলে খেয়েছে যেহেতু ওর অনেক বেশি পছন্দ। আমার হাসব্যান্ডও ২ পিস খেয়েছে কিন্তু বাকিটা রয়েই গিয়েছে। আর এটা হচ্ছে সকালে নাস্তা বানানোর পর কিছু জুস বানিয়ে নিচ্ছি। তো লাচ্ছি বানাচ্ছি। আর ছেলেরা স্কুল থেকে এসে যেন খেতে পারে এজন্য আগে বানিয়ে ফ্রিজে রেখে দেব। পরে দেখা যায় যে কাজের ঝামেলায় আর বানানো হয় না। আর কাঁচা আমের শরবত বানাচ্ছি। তো কাঁচা আমের শরবতটা দেখা যায় আমার বাসায় খুব পছন্দ করে। বিশেষ করে আম জাতীয় খাবারটাই আমার বাসায় সবাই খুব পছন্দ করে, কাঁচা হোক, পাকা হোক। তো আমি এই যে শরবতটা বানিয়েছি এটার মধ্যে আমি একটু পুদিনা পাতা, একটু ধনিয়া পাতা আর ছোট্ট একটা কাঁচামরিচ দিয়েছি। তো এভাবে বানালে কেন জানি একটা বোরহানের মতো ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর চিনি আর বিট লবণ দিয়েছি আর লবণ সামান্য পরিমাণে দিয়েছি। তো এভাবে বানিয়ে দেখবেন আসলে খেতে ভালো লাগে। আর এই তো পুদিনা পাতা দিতে চেয়েছিলাম সৌন্দর্যের জন্য। কেন জানি পুদিনা পাতা ডুবে যাচ্ছে ছবির মতো যে উপরে ভেসে থাকে এরকম হয়নি। বুঝতে পারছি না ঠিক কেন? আর আমি তো জুসগুলি বানিয়ে নিচ্ছি আর ফ্রিজটা একটু ময়লা হয়েছিল সাথে ফ্রিজটাও পরিষ্কার করে এখন ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি। লাচ্ছির ট্রেটা আমি ঠিকই রাখতে পেরেছিলাম কিন্তু আমের যে শরবত বানিয়েছি সেই শরবতটা আর রাখতে পারিনি। তো এই যে আমার এই আ মাঝখানের ট্রেটা একটু উপরে উঠাতে হয়েছে। উপরে উঠিয়ে তারপরে আমি এইটা রেখেছি। তো এটা একটা সুবিধা যে ট্রেগুলা খুলে উপরে নিচে করা যায়। আমার এই ফ্রিজটা ২০১০ সালের দিকে কেনা ৯-১০ হবে ঠিক মনে নেই। তবে এতদিন ফ্রিজটা ভালোই ছিল। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমি যখন এই বাসায় এর আগেরবার থেকে গিয়েছি ২ বছর, তখন যারা মালামালগুলা উপরে উঠিয়েছে ১১ তলাতে, তখন উঠানোর সময় আমার এই ফ্রিজের দরজাটা কীভাবে খুলে গিয়েছিল ওরা মনে হয় ভালো করে বাঁধেনি। আর এত এক্সপার্টও ছিল না লোকেরা। তো আমার এই যে পানির বোতল যেখানে রাখা ছিল ওইখানে একটু ভেঙে গিয়েছে। তো এটা আমি আসলে অনেকভাবে চেষ্টা করেছি সুপার গ্লু বা এভাবে লাগিয়ে রাখার জন্য কিন্তু কোনোভাবে এটা লাগিয়ে রাখা যায়নি। ওই ভাঙা অংশটা এখনও আমার কাছে রয়ে গিয়েছে। আমি প্রায়ই চেষ্টা করি যে এটা কোনোভাবে লাগানো যায় নাকি। তো আমি তো রান্নাঘরে গুছগাছগুলো করে নিচ্ছি প্রতিদিনের যে কাজ। আর এই তেলের বোতলগুলো আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। তো সাবান দিয়ে ধোয়ার পরে একটা শুকনা গামছা দিয়ে আমি এটা মুছে নিচ্ছি। আমি রান্নাঘরের ব্যবহারের জন্য এই গামছাটা রাখি মোছামুছি করার জন্য।
আলু পরোটা বা পরোটা বানালে দেখা যায় যে তেলের বোতলগুলো অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু তেলের হাতে বারে বারে ধরা হয়। এজন্য এটাকে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রতিদিনের যে কাজ, যে এই স্প্রে দিয়ে এগুলা মুছে ফেলা, তো প্রতিদিন যদি এভাবে মুছে ফেলা হয় তাহলে যে তেল চিটচিটে ভাবটা এটা হয় না। তো এই কাজটা আমি প্রতিদিনই করার চেষ্টা করি একবেলা। তো কোনো না কোনো সময় আমি রাতে করি, কোনো সময় দুপুরে করি, কোনো সময় সকালে করি। তো আজকে সকালেই করে নিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম পড়ে, দুপুরের পরে কোনো কাজই করা যায় না রান্নাঘরে, পাগলের মতো লাগে। তো আমি সকালবেলায় চেষ্টা করি এখন কাজগুলি সেরে ফেলার জন্য। আর এই পাশে যেহেতু অ্যাডজাস্টার ফ্যানটা আছে, তো চুলার যে তাপ এই পাশেই বেশি আসে। আর অ্যাডজাস্টার ফ্যান যেহেতু এই পাশে, তো তাপটা এই পাশে বেশি টানে। এজন্য আর এই দিকের জিনিসপত্রগুলোতে বেশি তেল চিটচিটে ভাব হয়। আর এই যে পানির বোতলগুলা, এগুলাকেও আমি প্রতিদিন সাবান দিয়ে ধুই, তারপরেও উপায় মুছে রাখি যেন ময়লা বা তেলচিটে ভাবটা কম আসে। রান্নাঘরের কাজগুলো যদি প্রতিদিনই করা হয় তাহলে দেখা যায় রান্নাঘরটা এত বেশি এলোমেলো বা নোংরা হয় না। স্কুলের পড়ার সম্মত আরকি, যে প্রতিদিনের পড়া যেমন প্রতিদিন পড়লে আর একসাথে জমে থাকে না। তো আমাদের টিচাররা সবসময় এই কথাটা বলত, প্রতিদিনের স্কুলের পড়া যদি প্রতিদিন পড়ে ফেলো তাহলে আর পড়াশোনার চাপ থাকবে না। তো আমার কাছে কাজটা এমনই মনে হয় যে প্রতিদিনের কাজটা যদি প্রতিদিনই করে ফেলি তাহলে মনে হয় কাজটা এত বেশি জমবে না। যদি ১ দিন বা ২ দিন কাজটা না করি তাহলে দেখা যায় অনেক বেশি কাজ জমে যায় বা অনেক বেশি ময়লা জমে যায়, তখন পরিশ্রমটাও কিন্তু দ্বিগুণ হয়। এজন্য চেষ্টা করি প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে ফেলার জন্য। সুন্দর কিছু অভ্যাস বা সুন্দর কিছু নিয়ম করে নিলে কাজগুলি দেখা যায় সহজ হয়ে যায়। আর সহজ হলে কাজ দেখা যায় করতেও ভালো লাগে। আর কাজ যদি কঠিন মনে হয় বা কঠিন হয়ে যায় তাহলে কিন্তু করতে আর এত ভালো লাগে না। তো ফেলে রাখাই হয়। এজন্য কাজকে কীভাবে সহজ করতে হয় সবসময় এটাই ভাবি। আর অলস মানুষের কাজ নাকি এটা, যে কাজকে কীভাবে সহজ করতে হয় বা কীভাবে সহজে কাজ করা যায় এটা চিন্তা করা। তো আমার মনে হয় আমি অনেক অলস, এজন্য কাজ কীভাবে সহজে করতে পারবো তো সেটাই সবসময় চিন্তা করি। আর আমার চুলার চারপাশে যেহেতু গ্রানাইটটা কালো দেওয়া, তো এই কালো দেওয়ার কারণে দেখা যায় একটু ময়লা পড়লেই চোখে লেগে থাকে। এজন্য বারবারই মুছতে হয়, বারবারই পরিষ্কার করতে হয়। যদিও অনেকবার পরিষ্কার করি তারপরে মনে হয় ময়লা লেগে আছে। আর এটা আমার বড় ছেলের রুম। তো বড় ছেলের রুমটা অনেকদিন ধরে গুছানো হয় না, একটু নোংরাও হয়ে গিয়েছে। যেহেতু একা একা কাজ করছি, কাজের প্রেশারটাও খুব বেশি হয়ে গিয়েছে। তো ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বড় ছেলের, মেজো ছেলের ২ জনেরই প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে। তো একটু বেশি ময়লা হলেই দেখা যায় ওদের অ্যালার্জির প্রবলেম শুরু হয়। আর এজন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যদিও পরিষ্কার করাটা এখন অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। একা হাতে কাজ করা খুব কঠিন হয়ে গিয়েছে। আর বড় ছেলের এই যে জানলাটা, এই জানলাটা সবসময় বন্ধই থাকে। তারপরেও এত বেশি ধুলাবালি কিভাবে আসে ঠিক বুঝি না। আর ওর যে বারান্দা আছে, তো এই বারান্দা দিয়ে এত বেশি বাতাস আসে, এই জানলাটা আসলে খুলতে হয় না। খোলার প্রয়োজন পড়ে না। যেহেতু পশ্চিম দিকে জানালা আর অনেক বেশি রৌদ্র আসে, এইজন্য আমি জানালাটা সবসময় বন্ধই রাখি। তো ওর পুরা রুমটাই আমি গুছিয়ে নিয়েছি। এই যে ফ্যানটাও মুছে নিয়েছি, ফ্যানটাও ময়লা হয়েছিল। আর এই যে আলমারির উপরে দেখেন কত ধুলা পড়েছে। তো এই আলমারিটা পরিষ্কার করে নিয়েছি। আর এটার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। আর ওর পুরা রুমটাই আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই আলমারিটা আমার একদম সংসার জীবনের ১ম আলমারি, ওটুবি থেকে নেওয়া। যদিও এখন নষ্ট হয়েছে অনেকটা। আর এইখানে উপরে আমি ৩ টা কমফোর্টার প্যাকিং করে রেখেছি। তো আর রাখার জায়গা নেই, এখানেই রাখতে হবে। এজন্য এখানেই রেখেছি। রেখে উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন ময়লা না পড়ে। কিন্তু আমাদের এই রুমে এত বাতাস, যদি গ্লাস খোলা থাকে দেখা যায় কাপড়টা উড়ে যায়। এজন্য আমি উপরে খাতা দিয়ে রেখেছি। ভারী কিছু দিয়ে রেখেছি যেন উড়ে না যায়। তারপরেও এক সাইড দিয়ে কাপড়টা সরে যায়। বারে বারে সরাইতে হয় বা দিতে হয়। প্রতিদিনই আমি দেখা যায় ১-২ বার এই কাপড়টা এখানে ঠিক করে দেই। বাতাসে উড়ে যায়। আর ধুলাবালি পড়ে। তো আর এই তো পুরা রুমটা আমি গুছিয়ে নিয়েছি। তো ওর বিছানাটাও বিছিয়ে দিয়েছি। আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর বুক সেলফটাতে এত বেশি ময়লা জমেছিল আর বইয়ের খাতা এত বেশি এলোমেলো করে রেখেছিল। আর বলছিল যে, "একটু গুছিয়ে দাও, একটু গুছিয়ে দাও।" তো এইগুলা একটু গুছিয়ে দিয়েছি। বই খাতাগুলা একটু মুছে দিয়েছি। উপরে এত বেশি ময়লা পড়েছিল। আর ২-১ দিন না মুছলেই দেখা যায় অনেক বেশি ময়লা হয়ে যায়। তো ২-১ দিন মোছা হয়নি। এজন্য এত বেশি ময়লা জমেছে। কিন্তু মুছেও পরিষ্কার করেও কোনো লাভ নেই। কারণ অনেক বেশি এলোমেলো করে রাখে। বই খাতা গুছিয়ে রাখে না। আর ছেলে মানুষ হয়তো এজন্য একটু অগোছানো। আবার অনেক ছেলেদেরকেও দেখেছি খুব সুন্দর গোছানো। তবে আমার ছেলেরা অনেক অগোছানো।
আর এখানে বিরিয়ানি রান্না করছি, তো দুপুরে কোনো রান্না-বান্না করিনি। আর যেহেতু রান্নাঘরে এত বেশি গরম আর এত বেশি তাপ, এজন্য রান্না করতে মন চাচ্ছিল না। তো ঘরে যা খাবার ছিল তাই খেয়ে নেওয়া হয়েছে। আর ছেলেরা এসে জুস-টুস খেয়েছে, একটু আলু পরোটা খেয়েছে আর চিড়া কলা খেয়েছে। আমার ছেলেদের আবার চিড়া কলা খুব পছন্দ। তো চিড়া কলা খেয়েছে। আর কোনো কিছু রান্না করিনি দুপুরে। তো এটা একদম রাতে চলে এসেছি রান্নাঘরে। যদিও সন্ধ্যার পর থেকে অনেক গরম থাকে, একদম ৮টা-৯টা বাজে রান্নাঘর ঠান্ডা হতে, হতে। তখন গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা যায়। তারপরেও কষ্ট করে কাজটা করছি, যেহেতু ছেলেরা সারাদিন কিছু খায়নি, কেউই কিছু খাওয়া হয়নি। এজন্য রান্না করছি। আর ছেলেদের আবদার ছিল একটু বিরিয়ানি রান্না করো। তো যেহেতু এত গরমে তেমন কিছু খেতেও ইচ্ছা করছে না বা মন চাচ্ছে না। তারপরে ছেলেরাও তেমন কিছু খাচ্ছে না। খাবার-দাবার নিয়ে একটু ডিস্টার্বই করছে। ভাবলাম যে পছন্দের খাবারই রান্না করি, যদি খায়। আর যেহেতু পরীক্ষা চলছে, এখন দেখা যায় পড়াশোনার প্রেশারটা একটু বেশি। আর স্কুল তো বন্ধ দিবে করেও দিচ্ছে না, কি বলবো। তো ঘরে বিরিয়ানির মশলা ছিল না, কাচ্চি বিরিয়ানির একটা মশলা ছিল। তো আমি সেই কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি। আর সাথে আমি আলু বোখারার চাটনি করেছি আর বুরহানি করে নিয়েছিলাম। তো শেষ পর্যন্ত ভিডিওটা করেছিলাম, কিন্তু কীভাবে জানি ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আর শেয়ার করতে পারিনি। তবে বিরিয়ানিটা একদম ফাঁকিবাজিভাবে রান্না করেছি, যেন তাড়াহুড়া করে রান্না করতে পারি আর আমার বেশি কষ্ট না হয়। আমি মূলত তেহেরি যেভাবে রান্না করি, তো বিরিয়ানিটা আমি সেভাবেই রান্না করেছি। আর এটা যেহেতু কাচ্চির মশলা ছিল আর প্যাকেটটা ছিল ১ কেজির, তো আমি মাংস নিয়েছি এখানে ২ কেজির। তো আমার এই প্রেশার কুকারটা কিন্তু অনেক বড়। এটাতে আমি ৩.৫ কেজির মাংস রান্না করতে পারি। তো এটা ৭ লিটারের একটা প্রেশার কুকার। এজন্য আমি যখন মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, তখন আমি একটু এক্সট্রা মশলাও ইউজ করেছিলাম। আর এক্সট্রা মশলার মধ্যে আমি স্টার, তারপরে এলাচ, দারচিনি সবই একটু, একটু করে দিয়েছি। যেন বাকি মশলার ঘাটতিটা পুরা হয়ে যায়, এজন্য আমি অল্প, অল্প করে আবার সব মশলাগুলাই দিয়ে দিয়েছি। আর আমি এখানে আলু বোখারার চাটনি করছিলাম। তো চাটনিটা বেশি ভালো হয়নি, কারণ আমি যে কিশমিশটা, তো এই কিশমিশটা আমি আগে ভিজাতে ভুলে গিয়েছিলাম। যদিও আলু বোখারাটা আগে ভিজিয়েছিলাম, তবে কিশমিশটা একদম সাথে, সাথে ভিজিয়ে রেখেছি। তো এজন্য দেখা যাচ্ছে যে কিশমিশটা একটু সিদ্ধ বা গলে কম গিয়েছে। আর একটু গলা, গলা হলে দেখা যায় খেতে ভালো লাগে। তো তারপরেও খেতে খুব বেশি খারাপ হয়নি। অন্যান্যবার যেভাবে করি বা যেরকম হয়, তো এবার আর সেরকম হয়নি, এই আর কি। তো সবসময় ভালো করলে একদিন একটু খারাপ হলে দেখা যায় যে এটা আর তেমন কেউ পছন্দ করতে চায় না। আর এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। আর বোম্বাই মরিচ আমার ঘরে সবাই কম বেশি পছন্দ করে এটার ফ্লেভারটা। ছোট ছেলে খেতে পারে না, আর বাকি সবাই মাশাআল্লাহ খেতে পারে। তাই আমি এটার মধ্যে একটু বোম্বাই মরিচের ফ্লেভারও দিয়েছি, আবার একটু আচারও দিয়েছি। তো আচারটা আমি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, যেহেতু এই বোম্বাই মরিচের আচারটা অনেক বেশি ঝাল ছিল, অল্প একটু দিলেই হয়। তো যেহেতু কোনো কিছু কষ্ট করে রান্না করি, তখন মনে হয় একটু গুছিয়ে সার্ভ করি বা ডেকোরেশনটা একটু সুন্দর করে করি, কিন্তু করেছিলামও। ভিডিওটা কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে, তাই আর শেয়ার করতে পারিনি। তবে এটা আমি রুমের মধ্যে নিয়ে খেয়েছি। আর এত বেশি গরম ছিল আসলে রাতের বেলা। আমার রুমে এসির ভিতরে বসে খেয়েছিলাম। তো সবাই এসির ভিতরে বসেই খেতে চাচ্ছিল, কেউই বের হতে চাচ্ছিল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।